প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা অনেক বড় তোমরা বন্ধ পেয়েছো। আশা করছি তোমরা সবাই পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়েছো এবং তোমাদের পড়াশোনা সেটা তোমরা ভালো মতো চালিয়ে গেছো। অনেকদিন পর তোমাদের সামনে আমি আমার ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা চলো তাহলে আমাদের ক্লাসে আমরা চলে যাই। ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা তোমরা জানো যে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা প্রথম পত্র পড়াই, যেটার কোড হচ্ছে 121। এবং তোমাদের সাথে আমার যে প্রিভিয়াস ক্লাসগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে সপ্তম অধ্যায়ের উপর নিচ্ছিলাম। তোমরা জানো যে সপ্তম অধ্যায়ের যে সেই চ্যাপ্টারটির যে টাইটেল সেটি হচ্ছে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, অর্থাৎ ইন্ডাকটিভ ইনফারেন্স এন্ড গ্রাউন্ডস অফ ইন্ডাকটিভ ইনফারেন্স। তোমাদের সাথে আজকে আমার 19 নম্বর ক্লাস। শিক্ষার্থীরা, আরোহ অনুমানের ভিত্তি নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আরোহ অনুমানের যে ভিত্তির প্রকারভেদ আছে সেটা নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করছিলাম। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করার আগে প্রিভিয়াস ক্লাসের কিছু চৌম্বক অংশ আমরা একটু দেখে আসি। সাধারণত ভিত্তি বলতে বোঝায় কোনো বিষয় বা বস্তু যার উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে এমন কিছু। এই ভিত্তির উপর নির্ভর করেই ওই বিষয় বা বস্তু অস্তিত্বশীল হয়ে ওঠে। এই হিসেবে আরোহের ভিত্তি বলতে বোঝায় আরোহ অনুমান যেসব বিষয়ের উপর নির্ভর করে গড়ে ওঠে তাকে, অর্থাৎ যে বিষয় আরোহের মূলে রয়েছে, যেগুলোকে বাদ দিলে আরোহের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সেগুলোই হলো আরোহের ভিত্তি, অর্থাৎ যার উপর কোনো কিছু দাঁড়িয়ে আছে। তাহলে আমরা ভিত্তিটাকে কি বলছি? সেসব নীতি বা প্রক্রিয়া অনুসরণ করে, যেসব নীতি বা প্রক্রিয়া অনুসরণ করে আরোহের আকারগত ও বস্তুগত উভয় সত্যতা অর্জন করা যায়, সেগুলোকে আরোহের ভিত্তি বলে। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষণ বাক্য প্রতিষ্ঠা করা হয়। তোমরা সেটা আরোহ অনুমানের সংজ্ঞায় পেয়েছিলে। এই সার্বিক বাক্যকে আকারগত ও বস্তুগত উভয় দিক থেকে সত্য হতে হয়। কারণ আরোহের ক্ষেত্রে আকারগত সত্যতা নির্ণয় করা যেমন গুরুত্বপূর্ণ, বস্তুগত সত্যতা নিরূপণ করা তেমনি গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে আরোহ আকারগত বস্তুগত এই দুই প্রকার ভিত্তি দ্বারাই প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে মনে আছে তোমাদের যে অবরোহ অনুমানের সাথে আরোহ অনুমানের একটি বিশেষ পার্থক্য হলো, অবরোহ অনুমানের লক্ষ্য থাকে একদিকে। সেটি কি? সেটি হচ্ছে আকারগত সত্য প্রতিষ্ঠা করা। অবরোহ অনুমানের সিদ্ধান্ত যদি তার আশ্রয় বাক্য থেকে যথাযথভাবে অনুমত হয়, তাহলে যুক্তিটিকে সঠিক বলে ধরে নেওয়া হয়। এখানে মূল কাজ হলো সিদ্ধান্তটি গ্রহণের ক্ষেত্রে যুক্তির নিয়ম কানুন সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা সেটা হচ্ছে পরীক্ষা করা। অর্থাৎ আমরা কিন্তু অবরোহ অনুমানে হচ্ছে একটি লক্ষ্য থাকে, সেটা হচ্ছে সে একদিকে লক্ষ্য থাকে, অর্থাৎ সেটা হচ্ছে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। আর আরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত ও বস্তুগত উভয় সত্যতা কিন্তু প্রতিষ্ঠা করা। আরোহ অনুমানের যে নিয়মের ভিত্তিতে যুক্তিটি আকারগতভাবে বৈধ হয় তাকে আকারগত ভিত্তি বলে। আর যে নিয়মের ভিত্তিতে যুক্তিটি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হয় সেটাকে আমরা বলছি বস্তুগতভাবে সত্য। আর সেইটাকে বলা হচ্ছে বস্তুগত ভিত্তি, অর্থাৎ যে নিয়মের ভিত্তিতে যুক্তিটি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হয় বা বস্তুগতভাবে সত্য হয় তাকে বলা হচ্ছে বস্তুগত ভিত্তি। তাহলে আমরা পাচ্ছি কি, যে অবরোহ অনুমানে হচ্ছে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা হয়, আর আরোহ অনুমানে আমরা আকারগত এবং বস্তুগত উভয় ধরনের সত্যতা প্রতিষ্ঠা করা হয়। আর এইভাবে কিন্তু আরোহের একটি সার্বিক সিদ্ধান্ত গড়ে ওঠে। আরোহের ভিত্তির প্রকারভেদ যদি আমরা দেখি, আরোহ অনুমান যেহেতু আকারগত দিক এবং বস্তুগত দিকের সমন্বয়ে গড়ে ওঠে, তাই যুক্তিবিদরা আরোহ অনুমানের ভিত্তিকে দুই ভাগে ভাগ করেছেন। এই দুই প্রকার ভিত্তি হচ্ছে আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি। আরোহের রূপ বা আকারের দুটি অংশ আছে, আবার আরোহের বস্তুগত দিকেরও দুটি অংশ আছে। আকারগত ভিত্তির দুটি অংশ হচ্ছে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি
যেটাকে আমরা বলছি ল অফ ইউনিফর্মিটি অফ নেচার, আর 2 নম্বর হচ্ছে কার্যকরণ নিয়ম। আর আরোহের বস্তুগত ভিত্তি দুটি অংশ হচ্ছে নিরীক্ষণ ও পরীক্ষণ। আরোহ হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমনের একটি প্রক্রিয়া। আর আরোহ বিশেষ থেকে সার্বিকে গমন করে প্রকৃতির একানুবর্তিতা নীতি বা নিয়মাবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের ভিত্তিতে। এটি আরোহের আকারগত দিক। যেহেতু প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে আরোহের আকারগত প্রক্রিয়া সম্পন্ন হয়, তাই এই দুটিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়। অন্যদিকে বিশেষ থেকে সার্বিকে গমনের জন্য বিভিন্ন বাস্তব উপাদানের প্রয়োজন হয়। নিরীক্ষণ ও পরীক্ষণ আরোহের বাস্তব উপাদান সরবরাহ করে। যেহেতু নিরীক্ষণ ও পরীক্ষণ আরোহের বস্তুগত বা বাস্তব উপাদান সরবরাহ করে, তাই এই দুটিকে আরোহের বস্তুগত ভিত্তি বলা হয়। তাহলে আমরা কি পাচ্ছি? আরোহের ভিত্তিকে আমরা দুই ভাগে পাচ্ছি, একটা হচ্ছে আকারগত ভিত্তি আর একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তির মধ্যে আমরা পাচ্ছি যেটাকে বলা হচ্ছে ফর্মাল গ্রাউন্ডস, সেটার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে প্রকৃতির নিয়মাবর্তিত নীতি এবং কার্যকর নিয়ম। আর বস্তুগত ভিত্তির মধ্যে পাচ্ছি পরীক্ষণ এবং নিরীক্ষণ। তাহলে আমরা বলছি যে পরীক্ষণ এবং নিরীক্ষণ আরোহের বস্তুগত বা বাস্তব উপাদান সরবরাহ করে, তাই এই দুটিকে আরোহের বস্তুগত ভিত্তি বলা হয়। এই দুই প্রকার ভিত্তির সমন্বয়ে, অর্থাৎ প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি, কার্যকর নিয়ম, নিরীক্ষণ ও পরীক্ষণ, এই চারটি বিষয়ের সমন্বয়ে আসলে গড়ে ওঠে আরোহ। তাহলে কিন্তু আমরা আরোহের ভিত্তি এবং প্রকার সম্পর্কে কিন্তু একটু সংক্ষিপ্তভাবে জেনে নিলাম। আসো এবার আমরা প্রকৃতির নিয়মাবর্তিত নীতি সম্পর্কে একটু জেনে নিই। এটি হচ্ছে আরোহের আকারগত ভিত্তির একটি অংশ। প্রকৃতির নিয়মাবর্তিত নীতি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি। এক কথায় এর সংজ্ঞা প্রদান করা যায় না। যুক্তিবিদরা বিভিন্নভাবে একে বর্ণনা করেছেন। প্রকৃতি হলো আমাদের চারপাশে সবকিছু, যেমন জীব, জড়, গতি, শক্তি ইত্যাদি সমষ্টি। প্রকৃতির মাঝে বিদ্যমান আছে বিভিন্ন নিয়ম। আবার আমরা প্রকৃতিতে দেখতে পাই অনেক বৈচিত্র্য। কিন্তু বৈচিত্র্য থাকা সত্ত্বেও সর্বত্রই প্রকৃতি তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে। এখানে এলোমেলো হওয়া বা খামখেয়ালিপনার কোনো স্থান নেই। এটাই হলো প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি। প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি একটি মৌলিক নিয়ম, তাই একে সংজ্ঞায়িত করা বেশ কষ্টসাধ্য। বিভিন্ন যুক্তিবিদরা সেজন্য বিভিন্নভাবে এটিকে ব্যক্ত করেছেন। অর্থাৎ প্রকৃতি একটি নিয়মের অধীন, প্রকৃতি কোনো নিয়ম ছাড়া কিন্তু চলে না। আমরা প্রতিনিয়ত প্রকৃতিতে যেসব ঘটনা দেখছি প্রত্যেকটি কিন্তু একটি নিয়মের অধীনে চলছে, অর্থাৎ এখানে কোনো বিশৃঙ্খলার কোনো স্থান নেই। প্রকৃতির নিয়মাবর্তিত নীতির বর্ণনাকে সদর্থক বা নয়াত্মক দুই দিক থেকেই প্রকাশ করা যায়। যদি আমরা সদর্থক দিক থেকে দেখি, যে প্রকৃতি হচ্ছে নিয়মের উপাসক। পরিস্থিতির পরিবর্তন না ঘটলে প্রকৃতি সর্বত্রই একই আচরণ করে থাকে, বা আমরা প্রকৃতিতে একই আচরণ আমরা দেখতে পাই। প্রকৃতির রাজ্য একতার নির্দেশক। প্রকৃতিতে অবর্তমান বর্তমানের সদৃশ। প্রকৃতি ইতিহাসের অনুসারী। প্রকৃতির বিভিন্ন স্থানে একই ফল পাওয়া যায়। প্রকৃতিতে একই নিয়ম একই কার্য ঘটায়। প্রকৃতি সর্বত্রই শৃঙ্খলা অনুযায়ী পরিচালিত। প্রকৃতি নিজেকে পুনরায় উল্লেখ করে। প্রকৃতিতে ঘটনাসমূহ সমান্তরালভাবে ঘটে থাকে। এভাবে বিভিন্ন প্রকার সদর্থক বক্তব্যের মাধ্যমে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতিকে আমরা প্রকাশ করতে পারি। প্রকৃতি সবই নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত। যেমন ধরো যে গতকালের অনুসরণ করে আজ সূর্য উঠেছে এবং আগামীকালও সূর্য উঠবে। আজ পানির তৃষ্ণা নিবারণ করেছে, আগামীতেও পানি তৃষ্ণা নিবারণ করবে। যদি সকল অবস্থা বা প্রেক্ষিত একই থাকে, তাহলে আজ যা হচ্ছে ভবিষ্যতে তাই হবে। অর্থাৎ প্রকৃতি একটি নিয়মের অধীনে চলে, সেটাকে আমরা বলছি আসলে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি। এটি হচ্ছে আরোহের আকারগত ভিত্তির একটি অংশ। আর নৈতিক দিক থেকেও প্রকৃতির নিয়মাবর্তিত নীতিকে প্রকাশ করা হয়। প্রকৃতির নিয়মাবর্তিত নীতির নৈতিক প্রকাশ হলো, প্রকৃতিতে খামখেয়ালি পড়ার কোনো স্থান নেই। প্রকৃতি কোনো জায়গায় যা ঘটছে অন্য জায়গায় তার ব্যতিক্রম ঘটতে পারে না। প্রকৃতিতে একই কারণ ভিন্ন ভিন্ন ফল কিন্তু প্রদান করে না। একটি কারণের সেই একই কার্য হয়ে থাকে। প্রকৃতি অভিন্ন অবস্থায় ভিন্ন রূপ আচরণ করে না। প্রকৃতির নিয়ম সমূহ অনির্দিষ্ট নয়। নৈতিকভাবে প্রকৃতির নিয়মাবর্তিত নীতি থেকে যেভাবে প্রকাশ করা হোক না কেন,
তাই এই নীতি স্বরূপকেই তুলে ধরে। প্রকৃতির মাঝে রয়েছে এক ঐক্য। প্রকৃতিতে অভিন্ন অবস্থায় অভিন্ন ঘটনা ঘটে। যে অবস্থায় কোনো কিছু সত্য হয়, একই অবস্থায় সমজাতীয় সবকিছুই সত্য হবে, অর্থাৎ সেটাই অভিন্ন অবস্থায় অভিন্ন ঘটনা প্রকৃতিতে ঘটে থাকে। যেমন আজ যদি ঠান্ডা বাতাস মানব মনে প্রশান্তি এনে দেয়, তাহলে ভবিষ্যতেও ঠান্ডা বাতাস মানব মনে প্রশান্তি এনে দেবে। আজ যে অবস্থায় মেঘ জমে বৃষ্টি হচ্ছে, আগামীকালও একই অবস্থায় মেঘ জমে বৃষ্টি হবে। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু প্রকৃতির নিয়মাবতী নীতি সম্পর্কিত যে মিলের বক্তব্য, কার্ভেট রিডের বক্তব্য, বেনের সংজ্ঞা ইত্যাদি নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। সেজন্য আজকে ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি না। তবে আমরা যুক্তিবিদ ওয়েলটনের মতামত একটু দেখতে পারি। তার মতে প্রকৃতি হচ্ছে এক অখণ্ড সমষ্টি। এর বিভিন্ন বিভাগের ঘটনাবলী ভিন্ন ভিন্ন নিয়মের মাধ্যমে নয়, বরং একটি মাত্র সার্বিক নিয়মের মাধ্যমে পরিচালিত, আর সেটি হচ্ছে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি। আর তাই তিনি প্রকৃতির নিয়মাবর্তিতা প্রকৃতির ঐক্য নামেও অভিহিত করেছেন। তার মতে প্রকৃতির ঐক্য বলতে আমরা বুঝি না যে বিশ্ব প্রকৃতি একটি অপরিবর্তনীয় সমষ্টি, বরং এর দ্বারা আমরা বুঝি যে প্রকৃতি হচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ সত্তা, যা তার অংশসমূহের অন্তহীন পরিবর্তনের মধ্যে দিয়েও সমগ্র হিসেবে নিজেকে অপরিবর্তিত রাখে। অর্থাৎ একটি নিয়মের মধ্যে প্রকৃতিতে অনেক ধরনের বৈচিত্র্য আছে, কিন্তু একটি নিয়মের অধীনে তারা সর্বত্র কাজ করে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারছি যে প্রকৃতি হচ্ছে একটি নিয়মের রাজত্ব, এখানে সবকিছু নিয়ম কানুন অনুসারে ঘটে। প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে একানুরূপ, বিভেদের মধ্যে হচ্ছে ঐক্য। প্রকৃতি একটি বিশৃঙ্খলা নয়, বরং একটি শৃঙ্খলা। ঠিক আছে শিক্ষার্থীরা, চলো আমরা এখন কার্যকর নীতির অর্থ প্রকৃতি দেখিনি। এটাও আরোহের একটি অন্যতম আকারগত ভিত্তির একটা অংশ। কার্যকর নীতির অর্থ হলো প্রতিটি ঘটনারই একটি কারণ আছে, অর্থাৎ প্রতিটি ঘটনায় কোনো একটি কারণ থেকে উদ্ভূত। বিনা কারণে কোনো কার্যই ঘটতে পারে না। শিক্ষার্থীরা, এটা তো আমরা জানি যে আমরা কিন্তু কোনো কারণ ছাড়া কোনো কাজ হয় না, তাই না? প্রত্যেকটা কাজের পিছনে আমরা কিন্তু একটা কারণ পাই। নিছক শূন্য থেকে কোনো ঘটনাই ঘটতে পারে না, শূন্য থেকে শুধু শূন্যই আসে, শূন্য থেকে কোনো কিছু আসে না। অর্থাৎ যেখানে কোনো কারণই ঘটেনি সেখানে কোনো কার্য ঘটতে পারে না। আর যেখানে কোনো কার্য ঘটেছে সেখানে অবশ্যই কোনো কারণ ঘটেছে। একটি কার্য ঘটেছে অথচ সেখানে কোনো কারণই ছিল না, এ কথা কিন্তু ভাবা যায় না। কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান। কারণের মধ্যে এমন একটি শক্তি আছে যা কার্যকে উৎপন্ন করতে বাধ্য করে। যখনই কোনো কারণ সংঘটিত হয় তখনই তা থেকে কোনো একটি কার্যেরও কিন্তু উদ্ভব ঘটে। যেমন ধরো যে কোনো একটি লোকের মৃত্যু ঘটলো, এই মৃত্যু বিনা কারণে ঘটতে পারে না, নিশ্চয়ই এর একটা কারণ আছে। অনুসন্ধান করে দেখা গেল যে লোকটি বিষপান করেছে এবং বিষের ক্রিয়া তার মৃত্যু হয়েছে, সুতরাং বিষপান হচ্ছে মৃত্যুর কারণ। শিক্ষার্থীরা, আমাদের যখন আমাদের সামনে কোনো ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা এর পিছনে কারণটা কি সেটা কিন্তু জিজ্ঞেস করি, সবাইকে জিজ্ঞেস করতে থাকি যে এর পিছনে কারণটা কি। তার মানে কি, প্রত্যেকটা ঘটনার কার্যের পিছনে একটি কারণ রয়েছে। কারণের প্রকৃতির উপরে নির্ভর করে কার্যের প্রকৃতি, অর্থাৎ কারণ যেরূপ হবে তার কার্য সেরূপ হবে। কারণ বড় হলে তার কার্য বড় হবে, আর যদি কারণ ছোট হয় তার কার্য কিন্তু ছোট হবে। যেমন যদি তোমাকে হালকাভাবে একটু ব্যথা দেওয়া হয়, তাহলে তোমার কার্যটা হালকাভাবে কোনো তোমাকে মানে আঘাত করা হয়, তাহলে তোমার যে ব্যথাটা সেটা কিন্তু হালকা হবে। আবার যদি তুমি কোনো বড় কোনো আঘাত পাও, তোমার কিন্তু ব্যথাটাও সেভাবে বড় হবে। তার মানে কারণ যেরূপ হবে কার্য সেরূপ হবে। শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখন একটু কারণের সংজ্ঞাটা দেখিনি। কারণ বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই। শিক্ষার্থীরা, আমরা যখন যেহেতু কার্যকর নীতি সম্পর্কে পড়ছি, তাহলে আমরা একটু কারণের সংজ্ঞাটা দেখিনি। সেটি হচ্ছে সাধারণ অর্থে যার দ্বারা কোনো ঘটনা ঘটে তাকে কারণ বলে। এ জগৎ গতিশীল এবং এর মধ্যে বস্তু ও ঘটনা নিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তন কেন এবং কিভাবে হচ্ছে তার উত্তর খুঁজতে গিয়ে আমরা কারণের অনুসন্ধান পাই। কারণ হলো এমন কিছু যা বস্তুর পরিবর্তন, গতি বা ক্রিয়ার জন্য দায়ী। সাধারণ মানুষের মতে কারণের মধ্যে এমন কোনো শক্তি আছে যার প্রভাবে একটি বস্তু পরিবর্তন হয় বা একটি ঘটনার উৎপত্তি হয়।
তাহলে যুক্তিবিদ্যায় কারণ বলতে আমরা এমন একটি ঘটনাকে বুঝি যা কার্য নামক অপর একটি ঘটনার সাথে অনিবার্যভাবে যুক্ত। সময়ের বিবেচনায় কারণ আগে আসে, তাই কারণ পূর্ববর্তী ঘটনা, আর কার্য পরে আসে, তাই কার্য পরবর্তী ঘটনা। যুক্তিবিদ মিল কারণের সংজ্ঞাতে বলেন, যদি কোনো পূর্ববর্তী ঘটনা বা ঘটনাবলীর সংমিশ্রণের পর অন্য একটি ঘটনা অনিবার্যভাবে এবং শর্তহীনভাবে অনুগমন করে, তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং অনুবর্তী বা পরবর্তী ঘটনাকে কার্য বলে। কারণের সংজ্ঞা, একটি সুন্দর সংজ্ঞা আমরা পাই কার্ভেট রিটের কাছ থেকে। তিনি বলেন, গুণের দিক দিয়ে কারণ হলো কার্যের অব্যবহৃত শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক দিয়ে কারণ হলো কার্যের সমপরিমাণ। শিক্ষার্থীরা, এখানে আমরা যদি এই সংজ্ঞার মধ্যে যদি আমরা বিষয়গুলো দেখি, যে অব্যবহৃত শর্তহীন এবং অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, তো এগুলো বলতে তিনি কি বোঝাচ্ছেন এটা আমরা যদি একটু দেখে নিই। যদি আমরা প্রথমে দেখি যে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, কারণ আমরা জানি যে কারণ একটি পূর্ববর্তী ঘটনা, কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা চলে না। পূর্ববর্তী ঘটনা পরবর্তীয় অথবা অপরিবর্তনীয় হতে পারে। যে ঘটনাকে কোনো কোনো সময় কার্যের আগে দেখা যায় কিন্তু কোনো কোনো সময় দেখা যায় না, তাকে পরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলে। আর যে ঘটনাকে সবসময় কার্যের আগে দেখা যায় তাকে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলে। অর্থাৎ কোনো একটা কাজ হলো, সেই কাজের আগে যে কারণটা আমরা খুঁজলাম, প্রায় দেখলাম যে ওই কাজের আগে যে কারণটা হচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে পরিবর্তনীয়। আর যেটা কাজের আগে যেটা হচ্ছে, কোনো একটা অন্য কোনো কাজে যদি আমি দেখি যে কোনো কাজের আগে অন্য কোনো ঘটনা ঘটছে এবং সেই কাজের আগে সবসময় এই ঘটনাটাই ঘটে চলছে, তাহলে আমরা এটাকে বলবো যে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ হতে হলে কোনো ঘটনাকে অবশ্যই অপরিবর্তনীয় হতে হবে, পরিবর্তন হলে কিন্তু চলবে না। অর্থাৎ সব ক্ষেত্রেই কার্যের আগে সেটি ঘটতে হবে। পরিবর্তনীয় কোনো ঘটনাকে কোনো কার্যের কারণ বলা যায় না। যদি আমরা একটা উদাহরণ দিই, মশার কামড় সব ক্ষেত্রেই ম্যালেরিয়ার আগে ঘটে, তাই না? মশার কামড় দেওয়ার পরে কিন্তু ম্যালেরিয়া রোগ হয়, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তার মানে ম্যালেরিয়া রোগ হলেই আমরা বলতে পারি যে মশার কামড় দিয়েছে। তো সব ক্ষেত্রেই ম্যালেরিয়া রোগের আগেই আমরা মশার কামড় পাচ্ছি, তাহলে এটা কিন্তু অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। ঠিক আছে, তারপর আমরা দেখি শর্তহীন পূর্ববর্তী ঘটনা। কারণ হচ্ছে একটি হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা। কারণ হতে হলে তাকে অবশ্যই শর্তহীন হতে হয়। কারণ যদি শুধু অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হয়, তাহলে দিনকে রাত বা রাতকে দিনের কারণ বলতে হয়, তাই না? যে কারণ তারা তো সবসময় একসাথে আসতেছে, সেটা কি ঠিক? তা কিন্তু না। কারণ হচ্ছে, আবার আমরা কি বলি, জোয়ারকে ভাটার কারণ, ভাটাকে জোয়ার কারণ, এভাবে বলি। অথবা হচ্ছে বিদ্যুৎকে বজ্র ধ্বনির কারণ বলি, তাই না? কারণ আমরা সবসময় কিন্তু এগুলো আগে পরে আসতে দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটার কারণ সেটা কিন্তু বলা যায় না। কিন্তু আসলে এদের মধ্যে কিন্তু আসলে কার্যকরণ সম্পর্ক নেই। কারণ আমরা বলছি কি, দিনের পর রাত আসছে, রাতের পর দিন আসছে, তাহলে এটা তারা কি সেটা দিনকে রাতের কারণ, রাত কি দিনের কারণ? তা কিন্তু নয়, কারণ এদের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নেই। দিন রাত পরস্পর অপরিবর্তনীয় ঘটনা, কিন্তু এরা একে অপরের কিন্তু কার্য বা কারণ নয়, কারণ এদের পিছনে একটি শর্ত রয়েছে। এই শর্তটি কি হচ্ছে, যে পৃথিবীর আবর্তন ও তার উপর সূর্য রশ্মির পতন, এটি হচ্ছে দিন এবং রাতের উভয়ের কারণ। ঠিক আছে, কিন্তু দিনকে রাতের কারণ, রাতকে দিনের কারণ এটা বলা যায়। তাদের পিছনে একটা সত্য আছে, সেটা কি? পৃথিবীর আবর্তন ও তার উপর সূর্য রশ্মির পতন। আবার অন্যভাবে যদি বলি, বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ নয়, এদের পিছনে একটি সত্য কাজ করে। মেঘের ঘর্ষণের ফলে বিদ্যুৎ ও বজ্রধ্বনির উভয়ের উৎপত্তি ঘটে, তাই মেঘের ঘর্ষণ হচ্ছে বিদ্যুৎ ও বজ্রধ্বনি উভয়ের কারণ। সুতরাং যে পূর্ববর্তী ঘটনা বিনা শর্তে অনিবার্যভাবে কার্য উৎপাদন করে, সেটি হচ্ছে কারণ। এর পেছনে কোনো শর্ত থাকবে না, শর্তহীন যেটা থাকবে সেটাই হচ্ছে কারণ। আমরা কিন্তু দিনকে রাতের কারণ বা বিদ্যুৎকে বজ্রধ্বনির কারণ, আর ভাটার আগে জোয়ার আসে সেই ভাটার কারণ, এভাবে কিন্তু আমরা বলতে পারবো না। ঠিক আছে, তারপর একটু দেখো, কারণ হলো অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। একটি কার্যের অনেকগুলো পূর্ববর্তী ঘটনা থাকতে পারে, তাদের মধ্যে কোনটি কার্যের নিকটবর্তী এবং কোনটি কার্যের দূরবর্তী, তাই না? কোনটি কি হয় যে অনেক কাছে থাকে এবং কোনটি কোনো কারণটি
অনেক কার্য থেকে অনেক কাছে, মানে অনেকগুলো, মানে কোনটি হচ্ছে তার কার্য থেকে মানে কার্যের কাছে থাকে এবং কোনটি হচ্ছে কার্য থেকে দূরে থাকে। এগুলোর মধ্যে যেটি কার্যের সবচেয়ে নিকটবর্তী সেটি হবে কারণ। কারণ সরাসরি কার্য উৎপন্ন করে, তাই দূরবর্তী ঘটনাকে কারণ বলা যায় না। কার্য ও কারণের মধ্যে তৃতীয় কোনো ঘটনা থাকবে না। কারণ হবে কার্যের অব্যবহৃত ঘটনা। যদি কোনো ঘটনা কার্যকে উৎপন্ন করার জন্য অন্য কোনো ঘটনার অপেক্ষায় থাকে, তাহলে সেটি অব্যবহৃত নয়, আবার সত্যহীন নয়। এরূপ ঘটনাকে কারণ বলা চলে না। যেমন ধরো, অর্থাৎ কি, কারণ এবং কার্যের মধ্যে কিন্তু তৃতীয় কোনো কিছু থাকতে পারবে না। একদম কার্যের নিকটবর্তী যেটা হবে সেটাই হবে আসলে কারণ। যেমন আমরা দেখি যে মেঘ কাপড় ভেজার কারণ হতে পারে না, তাই না? কেননা এটি কাপড়ের ভেজার অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা নয়। আমরা জানি যে মেঘ থেকে বৃষ্টি হয় এবং বৃষ্টি থেকে কাপড় ভেজে, সুতরাং বৃষ্টি হচ্ছে কাপড় ভেজার কারণ। কেননা বৃষ্টি হওয়ার পরপরই কাপড় ভেজে, আবার কাপড় ভেজার কেবলই আগে বৃষ্টি হয়। তাহলে বৃষ্টি হচ্ছে কাপড় ভেজার অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। তাহলে আমরা মেঘকে কিন্তু এখানে কাপড় ভেজার কারণ বলছি না, সেটা হবে কি বৃষ্টি। ঠিক আছে শিক্ষার্থীরা, একটা আমরা উদাহরণ দিই, যেমন কারণের একটি উদাহরণ দিই, যে একজন লোক সাপের কামড়ে মৃত্যুবরণ করলো। এখানে সর্প দর্শন পূর্ববর্তী ঘটনা এবং মৃত্যু হচ্ছে পরবর্তী ঘটনা। এই দুটি ঘটনা একে অপরের সাথে অনিবার্য ও শর্তহীন সম্পর্কে আবদ্ধ, তাই এক্ষেত্রে সর্প দংশন হচ্ছে মৃত্যুর কারণ। অর্থাৎ কার্যের পূর্ববর্তী যে ঘটনা সেটাকে আমরা কারণ বলছি। শিক্ষার্থীরা, এখন আসো আমরা একটু কারণ ও সত্য সম্পর্কে জেনে নিই। কোনো কার্যকে ঘটানোর জন্য যেসব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদের সমষ্টিকে বলা হচ্ছে কারণ। ঠিক আছে? আর এই সমষ্টির প্রতিটি ঘটনাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কার্যকে উৎপন্ন করতে সাহায্য করে। এই ঘটনাগুলোর প্রত্যেকটিকে পৃথকভাবে এক একটি শর্ত বলে। তাহলে আমরা কি পাচ্ছি শিক্ষার্থীরা? কোনো কার্যকে ঘটানোর জন্য যেসব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদের সমষ্টিকে আমরা বলছি কারণ, এবং এই সমষ্টির প্রতিটি ঘটনাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেহেতু কার্যকে উৎপন্ন করতে সাহায্য করে, তাই প্রতিটি ঘটনার এক একটি হচ্ছে একটি শর্ত। ঠিক আছে শিক্ষার্থীরা? কারণ হলো কতগুলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের একটি অপরিহার্য অংশ। কারণের শর্তগুলোকে দুই শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে সদর্থক শর্ত, একটা হচ্ছে নয়ার্থক শর্ত। যে শর্তের উপস্থিতি কার্য উৎপাদনের পক্ষে প্রয়োজনীয় তাকে সদর্থক শর্ত বলে, আর যে শর্তের অনুপস্থিতি কার্য উৎপন্নের পক্ষে প্রয়োজনীয় তাকে নয়ার্থক শর্ত বলে। অর্থাৎ যে শর্ত উপস্থিত থাকলে সেই কার্যটি হবে সেটাকে বলছে সদর্থক শর্ত, আর যে শর্তটি অনুপস্থিত থাকলে কার্যটি হয় সেটি হচ্ছে নয়ার্থক শর্ত। শিক্ষার্থী, আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছি, তাও আজকে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি যেহেতু আজকের টপিকটা বোঝার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, কোনো কার্যকে উৎপাদন করতে হলে সদর্থক শর্তাবলীর উপস্থিতি এবং নয়ার্থক শর্তাবলীর অনুপস্থিতি একান্ত প্রয়োজন। কার্য উৎপাদনের পক্ষে সদর্থক শর্তগুলো অনুকূল অবস্থা এবং নয়ার্থক শর্তগুলো প্রতিকূল অবস্থা প্রদান করে। ফলে কোনো কারণে সদর্থক শর্তগুলো অনুপস্থিত থাকলে এবং নয়ার্থক শর্তগুলো উপস্থিত থাকলে ওই কারণের পক্ষে কোনো প্রকারই কার্য উৎপাদন করা সম্ভব হয় না। অর্থাৎ আমরা কি বলছি, যদি আমরা সদর্থক শর্তটা থাকলে হচ্ছে অনুপস্থিত এবং নয়ার্থক শর্ত থাকলে উপস্থিত, তাহলে কিন্তু কারণ থেকে কোনো কার্যই সম্ভব না। কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তগুলোর প্রত্যক্ষ এবং নয়ার্থক শর্তগুলোর পরোক্ষ অবদান থাকে, তাই উভয় প্রকার সত্যই কারণের অংশ হিসেবে গণ্য হয়। যদি আমরা একটু উদাহরণ দিই, নদীতে নৌকাডুবির ফলে একটি শিশুর মৃত্যু হলো। এক্ষেত্রে মৃত্যু হচ্ছে কার্য। এর কারণ হিসেবে আমরা অনেকগুলো শর্তের সন্ধান পাই যেগুলো কার্য উৎপাদনের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেছে। ঠিক আছে? এর মধ্যে পাই কি, ঝড়ো হাওয়া, তীব্র জলস্রোত, পানির ঘূর্ণিপাক, অত্যাধিক বোঝা ইত্যাদি হচ্ছে সদর্থক সত্য। কেননা এদের উপস্থিতির ফলেই কিন্তু নৌকাডুবিতে শিশুটির মৃত্যু হয়েছে। শিক্ষার্থীরা দেখো তাহলে কি পাচ্ছি আমরা, সদর্থক সত্যগুলো ঝড়ো বাতাস, জলস্রোত, তীব্র জলস্রোত, তারপর পানির ঘূর্ণিপাক, অত্যধিক বোঝাই, তাই না? এগুলো হচ্ছে সদর্থক সত্য, কারণ এগুলো উপস্থিত ছিল দেখি কিন্তু এই ঘটনাটি বা কার্যটি হয়েছে। অপরপক্ষে মাঝির পারদর্শিতা, শিশুটির সাঁতার জ্ঞান,
উদ্ধারকারী কোনো নৌকা, ভাসমান কোনো পদার্থ ইত্যাদি হচ্ছে নয়াত্মক সত্য। কারণ এগুলোর অনুপস্থিত ছিল বলে কিন্তু ঘটনাটি ঘটা সম্ভব হয়েছে। যদি এগুলো উপস্থিত থাকতো তাহলে তো হয়তো কিছু কার্যই হতো না, তাই না? সুতরাং শিশুটির মৃত্যুর ব্যাপারে সদর্থক সত্যগুলো প্রত্যক্ষ এবং নয়াত্মক সত্যগুলো পরোক্ষ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ একটু প্রিভিয়াস ক্লাসের চৌম্বক অংশ নিয়ে আলোচনা করলাম। যেহেতু তোমরা অনেকদিন পরে ক্লাসে আমরা আসছি, অনেকদিন পরে ক্লাসটা বন্ধের পরে আসা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আজকের যে টপিকটা সেটা বোঝার জন্য এইটা একটু সংক্ষিপ্ত আলোচনা দরকার ছিল। সেক্ষেত্রে আমরা বলে রাখি, এর মধ্যে কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু আরোহের কূটাভাস, তারপর হচ্ছে সত্য, কারণ এবং সত্যের যে সম্পর্ক, পার্থক্য, এবং হচ্ছে প্রকৃতির নিয়মাবলী নীতি, কার্যকর নীতি, কিন্তু আমরা এগুলো নিয়ে বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে যদি ক্লাসটি করো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, এবং তোমরা কিন্তু অবশ্যই বাসায় বই দেখে নিবে, ক্লাসের সাথে সাথে বইটা দেখে নিবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আবশ্যিক, পর্যাপ্ত এবং পর্যাপ্ত আবশ্যিক সত্য হিসেবে কারণ। হ্যাঁ, তো চলো দেখে নিই আমরা। আবশ্যিক সত্য হিসেবে কারণ। কারণ হলো কতগুলো সত্যের সমষ্টি, যেটা আমরা আগেই বলেছি। আর সত্য হলো কারণ এমন অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজন। এই সত্য বিভিন্ন প্রকারে হতে পারে। যুক্তিবিদরা কারণের সত্যকে 3 ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে আবশ্যিক সত্য, 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত সত্য, এবং 3 নম্বর হচ্ছে পর্যাপ্ত আবশ্যিক সত্য। তাহলে আমরা প্রথমে আবশ্যিক সত্য সম্পর্কে জেনে নিই। আচ্ছা, এখানে একটু বলে রাখি তার আগে যে যুক্তিবিদরা যে 3 ভাগে ভাগ করেছেন, তাদের মধ্যে কেউ কেউ কারণকে আবশ্যিক সত্য হিসেবে মেনে নিয়েছেন, কেউ আবার পর্যাপ্ত সত্য হিসেবে, এবং কেউ আবার পর্যাপ্ত আবশ্যিক সত্য হিসেবে বিবেচনা করেছে। এখন আমরা সংজ্ঞাটি যদি দেখি, যদি কোনো সত্যের অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটা সম্ভব না হয়, তাহলে ওই বিশেষ সত্যটিকে ওই ঘটনার আবশ্যিক বা অনিবার্য সত্য বলা হয়। তাহলে যদি আমরা আবশ্যিক সত্য হিসেবে কারণকে দিই, সেটা কি? যদি কোনো সত্যের অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটা সম্ভব না হয়, তাহলে ওই বিশেষ সত্যটিকে ওই ঘটনার আবশ্যিক বা অনিবার্য সত্য বলা হয়। তোমরা একটু আগে দেখেছো, তাই না, যে সত্য কি এবং কারণ কি? তাহলে আমরা কি পাচ্ছি? আবশ্যিক সত্যটা এখন জেনে নিচ্ছি আমরা। কথাটিকে যদি আরো সুস্পষ্টভাবে বলা যায়, যে সত্য অনুপস্থিত থাকলে কার্য অনিবার্যভাবে অনুপস্থিত থাকে, সেই সত্যকে বলা হচ্ছে আবশ্যিক সত্য। তাহলে আসলে আমরা এখন একটা আবশ্যিক সত্য ধারণাকে সংক্ষেপে দেখি। ক সত্যটি খ ঘটনার আবশ্যিক সত্য হবে যদি, দেখো শিক্ষার্থীরা, তোমাদের কাছে হয়তো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু একদমই সহজ, কোনো জটিলতা নেই এটার মধ্যে। তুমি একটু বই দেখবে। ক সত্যটি খ ঘটনার আবশ্যিক সত্য হবে যদি ক না ঘটলে খ ঘটে না, ক ঘটলে খ নাও ঘটতে পারে। একটি উদাহরণের মাধ্যমে আমরা একটা সহজ করে নিচ্ছি জিনিসগুলো। উদাহরণ হিসেবে বলতে পারি, মেঘ ছাড়া বৃষ্টি হয় না। মেঘ অনুপস্থিত থাকলে বৃষ্টিও অনুপস্থিত থাকে, অর্থাৎ ক না ঘটলে খ ঘটছে না। আবার বৃষ্টি উপস্থিত হলেও তার পূর্বে অবশ্যই মেঘ উপস্থিত থাকে, অর্থাৎ তবে অনেক ক্ষেত্রে কি হয়, মেঘ উপস্থিত হলেও বৃষ্টি নাও হতে পারে। তাহলে কি, ক ঘটলো খ নাও ঘটতে পারে, অর্থাৎ মেঘ উপস্থিত কিন্তু বৃষ্টি নাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই সত্য এগুলা দেখলাম। শিক্ষার্থীরা, এক্ষেত্রে কার্য থেকে কারণ অনুমান করা যায়, অর্থাৎ কার্য ঘটেছে জানতে পারলে আমরা বলতে পারি যে কারণও ঘটেছে। যেমন বৃষ্টি হতে দেখছি, সুতরাং আকাশে মেঘ আছে। কিন্তু এক্ষেত্রে কারণ থেকে কার্যে অনুমান করা যায় না, অর্থাৎ কারণ উপস্থিত হলেও কার্য নাও হতে পারে। যেমন আকাশে মেঘ দেখা দিলেও বৃষ্টি হওয়ার কথা আমরা বলতে পারি না, তাই না? সবসময় কিন্তু বৃষ্টি হয় না। তাহলে আমরা কি করছি, এখানে কার্য থেকে কারণ অনুমান করা যায়, কিন্তু কিন্তু কারণ থেকে কার্য অনুমান করা যায় না। আসলে এখন দেখে নিই পর্যাপ্ত সত্য হিসেবে কারণ। কজ এজ সাফিসিয়েন্ট কন্ডিশন। একটি ঘটনার পর্যাপ্ত সত্য হচ্ছে সে সত্য যার উপস্থিতিতে উক্ত ঘটনাটি অবশ্যই ঘটবে। অর্থাৎ এই বক্তব্যের অর্থটি হচ্ছে, যে সত্যের উপস্থিতিতে কোনো ঘটনা অবশ্যই ঘটে, সেই সত্যকে ওই ঘটনার পর্যাপ্ত সত্য বলে। আমি তো অন্যভাবে বলতে পারি, দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে
একটি ঘটলেই অপরটি ঘটে, তাহলে প্রথম ঘটনাটা হচ্ছে দ্বিতীয় ঘটনার পর্যাপ্ত সত্য, অর্থাৎ যে সত্যের উপস্থিতিতে কোনো ঘটনা অবশ্যই ঘটে তা সেই সত্যকে বলা হচ্ছে ওই ঘটনার পর্যাপ্ত সত্য। পর্যাপ্ত সত্য ধারণা করে আমরা নিম্নরূপে প্রকাশ করি। ক সত্যটি খ ঘটনার পর্যাপ্ত সত্য হবে যদি ক ঘটলে খ ঘটে, কিন্তু ক না ঘটলেও খ ঘটতে পারে। আসলে একটু উদাহরণ দিই। বিষপান মৃত্যুর একটি পর্যাপ্ত সত্য, কেননা বিষপান করলে মৃত্যু ঘটে, কিন্তু বিষপানই মৃত্যুর একমাত্র কিন্তু কারণ নয়। তাহলে ক ঘটলে খ ঘটছে, বিষপান করলে মৃত্যু হচ্ছে, কিন্তু মৃত্যু হচ্ছে, কিন্তু সবসময় যে বিষপানে মৃত্যু হবে তা কিন্তু নয়। বিষপান ছাড়াও অন্য উপায়ে মৃত্যু ঘটতে পারে। কাজেই বিষপান মৃত্যুর পর্যাপ্ত সত্য কিন্তু আবশ্যিক সত্য নয়। এখানে মনে রাখা দরকার যে একটি ঘটনার একাধিক পর্যাপ্ত সত্য থাকতে পারে। বিষপান যেমন মৃত্যুর একটি পর্যাপ্ত সত্য, তদ্রূপ বাস দুর্ঘটনার মৃত্যুর একটি পর্যাপ্ত সত্য, আবার গুলিবিদ্ধ হওয়া মৃত্যু একটি পর্যাপ্ত সত্য। এক্ষেত্রে কারণ থেকে কার্য অনুমান করা যায়, কিন্তু কার্য থেকে কারণ অনুমান করা যায় না, কেননা বিষপান ছাড়াও নানাবিধ কারণে মৃত্যু ঘটতে পারে। যেমন কার্যটি হলো, কিন্তু আমরা কারণ এখানে অনুমান করতে নাও পারি, কারণ বিভিন্ন কারণ থাকতে পারে। যুক্তিবিদ মিল কারণকে পর্যাপ্ত সত্য হিসেবে বিবেচনা করেছেন। তিনি অবশ্য একটু ভিন্নভাবে পর্যাপ্ত সত্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, কোন ঘটনার পর্যাপ্ত সত্য হলো সেই সব সত্যের সমাহার যাদের সমবেত উপস্থিতিতে উক্ত ঘটনাটি অবশ্যই ঘটবে। ঠিক আছে, তার মানে কি উনি প্রত্যেকটা মানে পর্যাপ্ত সত্যের সমাহারকে উপস্থিত থাকতে বলেছেন, যেখানে তাহলে ঘটনাটি অবশ্যই ঘটবে। অর্থাৎ কোনো ঘটনার পর্যাপ্ত সত্য হলো সেই সব সত্যের সমাহার যাদের সমবেত উপস্থিতিতে উক্ত ঘটনাটি অবশ্যই ঘটবে। তার মতে আবশ্যিক সত্য অনেক হতে পারে, কিন্তু সব আবশ্যিক সত্যই পর্যাপ্ত সত্যের অন্তর্ভুক্ত। যেমন দেখো যে দহন ক্রিয়ার ক্ষেত্রে উপস্থিত সত্যগুলো হচ্ছে আগুন লাগা, অক্সিজেনের উপস্থিতি, বস্তুর দাহ্যতা ইত্যাদি। অর্থাৎ দহন ক্রিয়া মানে কি, আগুন যদি আমরা জ্বালাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে সত্যগুলো আছে সেটা হচ্ছে আগুন লাগা, অক্সিজেনের উপস্থিতি, বস্তুর দাহ্যতা ইত্যাদি। এই সত্যগুলো উপস্থিত থাকলে দহন ক্রিয়া সম্পন্ন হবে। তাই এই সত্যগুলোকে একত্রে পর্যাপ্ত সত্য শর্ত বলা হচ্ছে। ঠিক আছে, মিলের মতে কোনো ঘটনা ঘটার জন্য উপস্থিত প্রত্যেকটা সত্য আলাদাভাবে আবশ্যিক সত্য, আর আবশ্যিক সত্য সমূহের সমষ্টি হলো পর্যাপ্ত সত্য। এককভাবে কোনো সত্যই পর্যাপ্ত সত্য নয়। অর্থাৎ কোনো ঘটনার জন্য উপস্থিত প্রত্যেকটা যে সত্য আলাদাভাবে যে সত্যগুলো সেটা হচ্ছে আবশ্যিক সত্য, আর আবশ্যিক সত্য সমূহের সমষ্টি হচ্ছে পর্যাপ্ত সত্য। এককভাবে কোনো সত্যই আসলে পর্যাপ্ত সত্য নয়। আসলে আমরা এখন পর্যাপ্ত আবশ্যিক সত্য হিসেবে কারণ সেটা দেখিনি। যেহেতু আমরা দেখলাম যে যুক্তিবিদ্যা বিভিন্ন এই তিনটি যে কারণ সত্য হিসেবে কারণ যে রয়েছে তাদের মধ্যে এক একজন এক একটি গ্রহণ করেছেন, কিন্তু এভাবে কারণকে ভিন্ন অর্থে ব্যবহার করলে কিছু সমস্যার সৃষ্টি হয়। কারণ ও সত্যের মধ্যে পার্থক্য নির্ণয়ে জটিলতা দেখা দেয়। কারণকে কারণ বলে এবং কার্যকে কার্য বলে চিনে নিতে হয়রানি হতে হয়। এসব অসুবিধা দূর করার জন্য কোন কোন যুক্তিবিদ হচ্ছে এই পর্যাপ্ত আবশ্যিক সত্য হিসেবে কারণকে পর্যাপ্ত আবশ্যিক সত্য হিসেবে বিবেচনা করেন। অর্থাৎ 3 নম্বর যেটা আমরা দেখছি, তাহলে আসলে আমরা এখন দেখে নিই পর্যাপ্ত আবশ্যিক সত্য হিসেবে কারণ, অর্থাৎ কজ অ্যাজ সাফিসিয়েন্ট নেসেসারি কন্ডিশন। যদি দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ এমন হয় যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে, তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার পর্যাপ্ত আবশ্যিক সত্য বলা হয়। কি দেখছি আমরা, যে দুটি ঘটনার সম্বন্ধ এমন যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটবে না, আবার প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে, তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার পর্যাপ্ত আবশ্যিক সত্য বলা হচ্ছে। যারা কারণকে পর্যাপ্ত আবশ্যিক সত্য বলে মনে করেন তাদের মতে কারণ হলো এমন ঘটনা যার অব্যবহৃত পরে কার্য সংঘটিত হয় এবং যা কার্যের অব্যবহৃত পূর্বে অবস্থান করে। তারা বলে যদি পর্যাপ্ত আবশ্যিক সত্য দ্বারা কারণ গঠিত হয়, আমরা দেখতে পাই যে কারণ হচ্ছে কার্যের
অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং কার্য হচ্ছে কারণের অপরিবর্তনীয় অনুবর্তী ঘটনা। আমরা একটু আগে কিন্তু শিক্ষার্থীরা দেখেছি যে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা কি, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে তাহলে আমরা যদি এটাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করি এটাকে বা তাহলে কি হচ্ছে যে ক সত্যটি খ ঘটনার পর্যাপ্ত আবশ্যিক সত্য হবে যদি ক না ঘটলে খ ঘটনা, এবং 2 নম্বর হচ্ছে ক ঘটলে খ ঘটে। তাহলে কি দেখতে পাচ্ছি যে ক না ঘটলে খ ঘটবে না এবং ক ঘটলে খ ঘটবে, যেটা আমরা সংজ্ঞাতেই দেখেছি। আমরা একটি উদাহরণ দেখি। ভিজা কাঠে আগুন জ্বালালে ধোঁয়ার সৃষ্টি হয়। এই ঘটনা থেকে বোঝা যায় যে ভিজা কাঠে আগুন না জ্বালালে ধোঁয়া হয় না এবং ভিজা কাঠে আগুন জ্বালালেই ধোঁয়া হয়। এর থেকে বলা যায় ভিজা কাঠে আগুন জ্বালানো ধোঁয়া সৃষ্টির পর্যাপ্ত আবশ্যিক সত্য। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা উদাহরণ কি পেলাম যে ভিজা কাঠে আগুন জ্বালালে ধোঁয়ার সৃষ্টি হয় আর ভিজা কাঠে আগুন না জ্বালালে ধোঁয়ার সৃষ্টি হয় না। তাহলে ভিজা কাঠে আগুন জ্বালালেই ধোঁয়া হচ্ছে। এ থেকে আমরা বলতে পারি যে ভিজা কাঠে আগুন জ্বালানো ধোঁয়া সৃষ্টির পর্যাপ্ত আবশ্যিক সত্য। কারণকে পর্যাপ্ত আবশ্যিক সত্য হিসেবে বিবেচনা করলে আমরা বুঝতে পারি কোন ঘটনা ঘটলে কার্যটি সংঘটিত হবে এবং কোন ঘটনা না ঘটলে কার্য সংঘটিত হবে না। এদিকের বিচারে একই কার্যের একাধিক পর্যাপ্ত সত্য থাকতে পারে না। কারণ কথাটিকে পর্যাপ্ত, যদি আমরা কারণ কথাটিকে পর্যাপ্ত আবশ্যিক অর্থে মনে করি বা ধারণা করি, কারণ তাহলে বলতে হয় যে কারণ হলো এমন একটি ঘটনা যার অব্যবহৃত পরে কার্যটি ঘটে বা কার্যের অব্যবহৃত পূর্বে থাকে। অর্থাৎ আমরা দেখছি যে একদম কারণ এবং কার্যের মধ্যে কোনো তৃতীয় কোনো ঘটনা থাকবে না, কার্যের অব্যবহৃত পূর্বে হচ্ছে যে থাকছে সেটাকে আমরা কারণ বলবো, অথবা অব্যবহৃত ঘটনা অব্যবহৃত পরে কার্যটি ঘটে থাকে। এক্ষেত্রে আমরা কারণ থেকে কার্য অনুমান করতে পারি, আবার কার্য থেকেও কারণ অনুমান করতে পারি। তার মানে আমরা দুই দিকে যেতে পারছি। আমরা যেটাকে দেখলাম আবশ্যিক সত্য হিসেবে কারণ বা পর্যাপ্ত সত্য হিসেবে কারণ, তখন কিন্তু আমরা একমুখী ছিলাম, তাই না? কিন্তু এখানে আমরা কিন্তু দুই দিকে যেতে পারছি, অর্থাৎ আমরা কারণ থেকে কার্য অনুমান করতে পারছি, আবার কার্য থেকে কারণও অনুমান করতে পারি। যেমন ধরো ভিজা কাঠে আগুন জ্বালানো থেকে ধোঁয়া সৃষ্টির ঘটনা অনুমান করতে পারি, আবার ধোঁয়া সৃষ্টির ঘটনা থেকে ভিজা কাঠে আগুন জ্বালানোর ঘটনা অনুমান করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে আমরা কার্য থেকে কারণ অনুমান করতে পারি, কারণ থেকে কার্য অনুমান করতে পারি, কারণের অভাব থেকে কার্যের অভাব অনুমান করতে পারি এবং কার্যের অভাব থেকে কারণের অভাব অনুমান করতে পারি। শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসটি এই পর্যন্ত থাকবে। আশা করছি তোমরা একটু হলেও বুঝেছো, একটু হলেও উপকৃত হয়েছো। আর অবশ্যই তোমরা কিন্তু ক্লাস করার সময় বইটি দেখে নিবে, ঠিক আছে শিক্ষার্থীরা? এবং আশা করছি তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বেশি বাইরে ঘোরাফেরা করবে না, বাসায় বসে বসে প্রত্যেকটা সাবজেক্টই সুন্দরভাবে স্টাডি করবে। এবং আমি খুবই আশাবাদী যে আমরা যেন কিছুদিনের মধ্যেই আমরা আবার ক্লাসে ফিরে যেতে পারি, সেই আশা ব্যক্ত করি আজকের ক্লাসটি আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।